তিমিরে তলিয়ে যাওয়া গাঢ় রজনী, মিষ্টি ছন্দে তুমুল বৃষ্টিপাত, দমকা অনিল প্রবাহে গাছের ডালে ডালে সংঘর্ষ, নিস্তব্ধ শান্ত শুনশান প্রকৃতি। ঘুমাতে যাওয়ার সময় রাফুন বাধা দিয়ে বলল, শোয়ার আগে নাকি স্প্রেস দাও, নয়তো তোমার হাঁচির প্রবল আঘাতে আমি আজ উড়ে যাব। পুষ্প তেতে উঠে বলল, জেনে শুনেই তো বিয়ে করেছেন, এখন না চাইলেও সহ্য করতে হবে। তারপরেই নীরব রইল। নীরবতা কাটাতে রাফুনই বলল, জানো, আজ আমার বিয়ের প্রস্তাব এসেছে। পুষ্প হালকা ঘাড় কাত করে রাফুনের দিকে ফিরে শুলো, অতঃপর চোখ ছোট করে বলল, তো আপনি কি বলেছিলেন? আমি তো বলে দিয়েছি আমি বিবাহিত, কিছুদিন পর বাচ্চা কোলে নিয়ে আপনাকে দেখাবো। পুষ্প কাঁথা মুড়ে ওপাশ ফিরে গেল। জীবনে সে এমন লজ্জার মুখোমুখি হয়নি, বিয়ের পর যতবার হয়েছে। পুষ্পকে ভরকে দিতে পেরে মিটিমিটি হাসল রাফুন। সে মাথা ঘোরালো না, পুষ্পের দিকে চেয়েই শুয়ে রইল। মাঝরাতে একটু বেশি ঠান্ডা অনুভব হওয়ায় দুজনেই গা ঘেঁষে ঘুমালো। রাবণের ঘুম পাতলা, কাছাকাছি আসতেই সে টের পেয়ে গেল। ইচ্ছে করেই আরেকটু গা ঘেঁষে পুষ্পের গায়ে এক হাত রেখে দিল। সুযোগ বুঝে টুপ করে একটা চুমু খেয়ে নিল পুষ্পের গালে। সকালে ঘুম ভেঙেই পুষ্প দেখল রাফুন তার গায়ের উপর এক হাত তুলে আরামসে ঘুমাচ্ছে। হাত সরাতে গেলেই রাফুন চোখ বুজে রেখেই বলল, রাতে তুমি যে লাফালাফি করো না, ভাগ্যিস আমি এক হাতে ধরে রেখেছিলাম, নয়তো সকালে নিজেকে খাটের নিচে দেখতে পেতাম। ঘুম থেকে উঠেই ব্যাক্কেল হয়ে নির্বোধের মতো তাকিয়ে রইল পুষ্প। রাতে ঘুমের ঘোরে লাফালাফি করার রেকর্ড নেই বলে সবার কাছ থেকে এক বস্তা সুনাম কুড়িয়ে নিয়েছিল পুষ্প। কিন্তু রাফুন 2 সেকেন্ডে সব সুনাম মিথ্যা করে দিল। সে বোকার মতো প্রশ্ন করল, আমি কখন রাতে লাফালাফি করলাম? ও, তাহলে বোধহয় আমি স্বপ্নে তোমাকে লাফাতে দেখে বাস্তবে গুলিয়ে ফেলেছি। পুষ্প ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে মনে মনে বলল, আল্লাহ মাবুদ জানে এই ড্রামাবাজ ডাক্তারের সাথে কিভাবে সংসার করব। মুখে বেশ তাড়া দিয়ে বলল, উঠে ফ্রেশ হয়ে নিন, আপনি হসপিটালে যাবেন না? রাফুন বিছানা ছাড়ল না, শুয়ে থেকেই বলল, আমি শুক্রবার রোগী দেখি না, সপ্তাহে এই দিনটা পরিবারের সাথেই কাটাই। তাছাড়া হসপিটালে আমি ছাড়াও আরও 4 জন এনটি স্পেশালিস্ট আছেন। পুষ্প আর ঘাটালো না, ফ্রেশ হতে চলে গেল। রাফুন বিছানা ছাড়ল না। সকালে ব্রেকফাস্ট তৈরি করে রোকসানা ছেলের নাম্বারে ডায়াল করলেন। প্রথমবার রিং হওয়াতেই রিসিভ হয়ে গেল। রাফুন প্রথমেই সালাম দিল। এটা তার অভ্যাস, কাউকে কল দিয়ে বা কেউ কল দিলে প্রথমে অন্য কিছু দিয়ে কথা শুরু করতে পারে না, প্রথমেই সালাম দিয়ে শুরু করে। রোকসানা সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছিস বাবা? আর গলার স্বর শুনে মনে হচ্ছে এখনো বিছানায় ছাড়িসনি, ফ্রেশও হোসনি। ওপাশ থেকে রাফুন বলল, শুক্রবারটা একটু অনিয়ম করতে ইচ্ছে করে। ডাক্তার হলে কি ধরাবাঁধা নিয়মে থাকতে হবে নাকি? ডাক্তাররাও তো মানুষ। ছেলেকে বিয়ে করিয়েছি বউ ঘরে তুলে, তার সাথে সময় কাটাবো বলে। বউ নিয়ে কবে ফিরছিস? নিঃশব্দে হাসল রাফুন। একবার ওয়াশরুমের বন্ধ দরজার দিকে দৃষ্টি ফেলে বলল, আর কয়েকটা দিন, বিয়ের মাস পেরোনোর আগেই তোমার বউপা শ্বশুরবাড়ি চলে যাবে। রোকসানা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পাশ থেকে রিশা ফোন টেনে বলল, ভাইয়া, শুধু নিজের বউ নিয়ে আসলে হবে না, আমাকেও বিয়ে দিয়ে দাও। তোমার ছোট্ট শালাবাবুকে আমার ভীষণ পছন্দ হয়েছে। সে কি রিশা, তুই দেখছি বিয়ে বিয়ে করে পাগল করে যাচ্ছিস। যা, তোকে বিয়ে দিলাম। তোর জন্য 50 বছরের একটা ইয়ং যুবক পছন্দ করে রেখেছি, খুব স্টাইলিশ। রিশা মেয়েকে রাগ দেখিয়ে নাকি সুরে বলল, ভাইয়া, আচ্ছা বলো তো, আমার বিয়েতে তুমি কি দিবে আমাকে? আমার কাছে 5 টাকার নোট নেই বুঝলি, থাকলে রিক্স নিয়ে 5 টাকা দিয়ে আজ একটা দামি গিফট কিনে নিতাম তোর বিয়ের উপহার দেওয়ার জন্য। রিশা মাকে শুনিয়ে বলল, মা, আমি গিফটে দেখেছি, কিন্তু তোমার ছেলের মতো হার গিফটে দেখিনি। কি সাংঘাতিক রিশা, তোর কাছে 5 টাকা কম মনে হচ্ছে? তুই দেখছি বিয়ের পর স্টাইলিশ ইয়াং ম্যানকে ফকির বানিয়ে ছাড়বি। তখনই পুষ্প ফ্রেশ হয়ে বের হলো। তাকে কথা বলতে দিয়ে রাফুন উঠে পড়ল। নাস্তা করে রাফুন বলল, রেডি হয়ে নাও, আজ একটু ঈর্ষায় ধরে প্রেম করব। পুষ্প কথা না বাড়িয়ে রেডি হয়ে নিল। রাফুনের সঙ্গ পেতে এখন বেশ ভালোই লাগে। রাফুন সবাইকে বলে দিয়েছে ফিরতে রাত হবে, কেউ কিছু বলেনি।
দুজনে বেরিয়ে পড়ল। পুষ্প আজ একটা শাড়ি পরে বেরিয়েছে। রাফুন একটা রিক্সা নিল। পাশাপাশি হুড়তোলা রিক্সায় বসে পুষ্পর এক হাত শক্ত করে চেপে ধরলো। পুষ্প কিছু জিজ্ঞেস করার পূর্বেই সে বলল, যদি রিক্সার ঝাঁকুনিতে পড়ে যাও তাহলে তো আমাকে আরেকটা বিয়ে করতে হবে, আর বিয়েতে মেলা খরচ, আমি রিস্ক নিতে পারবো না। পুষ্প খোঁচা মেরে বলল। তো করুন না বিয়ে, একবারে ডাক্তারি করা ছুটিয়ে দিব। রাফুন মিটিমিটি হেসে বলল। তুমি কি জেলাস? পুষ্প মুখ ফিরিয়ে নিল। রিক্সা থেকে নেমে এভাবেই পুষ্পের হাত ধরে বলল, চলো তো আজ একটু পোষের উচা খেয়ে আসি। পুষ্প চোখ বড় বড় করে রাফুনকে নকল করে বলল, কি সাংঘাতিক, কি সাংঘাতিক! ডাক্তার আবার পথের ধারে দাঁড়িয়ে ফুচকা খাবে? প্রেমের টানে ভিনদেশি মানুষ বাংলাদেশে চলে আসে, আর বউয়ের টানে আমি একটু ফুচকা খেলেই দোষ। পুষ্প হেসে ফেলল রাফুনের কথা শুনে। সারাদিন ঘোরাঘুরি করে রাফুন বলল, চলো তো তোমায় এক জায়গায় নিয়ে যাব, একজনকে শাড়ি গিফট করার আছে, কিন্তু আমি ভালো মন্দ ঠিক চিনে উঠি না। পুষ্পের পছন্দ মতো দুটো শাড়ি কিনে বেরিয়ে পড়ল তারা। বেরোতে বেরোতে সন্ধ্যার পর পুষ্পকে নিয়ে বাড়ি ফিরে আবারও দুজনে রাফুনের গাড়ি নিয়ে বের হলো। লং ড্রাইভে এবার যাবে বলে। সফট মিউজিক, পাশে পছন্দের মানুষ, পৃথিবীর কিছু সুখের মুহূর্তের মধ্যে একটি মুহূর্ত। পুষ্প মুহূর্তটি উপভোগ করতে ব্যস্ত। তখনই রাফুন বলল, সম্পর্কে গুরুত্ব দিতে হয়, অবহেলা ফেলে রাখলে বিপরীত দিক থেকেও একসময় ভালোবাসার বদলে অবহেলাটাই আসে। অবহেলা করলে একসময় সম্পর্কটি ফিকে হয়ে যায়, বিশেষ করে বিয়ের পরবর্তী সম্পর্কটিতে দূরত্ব বাড়াতে নেই। পুষ্প মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করলো। মাঝে আর কেউই কথা বলল না। পুষ্পদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে শাড়ির প্যাকেট দুটো পুষ্পের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য নিয়েছি। পুষ্প প্রথমেই বুঝে গিয়েছিল শাড়িগুলো তার জন্যই কেনা। হাতে শাড়ি নিয়ে বসতেই শরীরে বিদ্যুৎ খেলে গেল। ঘাড়ের পেছনে হাত দিয়ে নিজের দিকে টেনে কপালে গাঢ় করে অধর ছুঁয়ে দিল। অতঃপর হালকা হেসে বলল, এবার এসো। পুষ্পের ইচ্ছে করলো না যেতে। মনে হচ্ছে একটু আগেই তো দুজনে বেরিয়ে গিয়েছিল। আসবো মানে? আপনি আসবেন না বাসায়? রাফুন গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে বলল। ডাকলেই আমার কাছে পাবে। পুষ্প আর সাহস পেল না কথা বলার। শব্দগুচ্ছ গলার কাছে এসেই দলা পাকিয়ে রইল। বেরিয়ে পড়ল গাড়ি থেকে। কিছু দূর সামনে এসেই ফের পেছনে তাকালো। রাফুন গাড়ি নিয়ে এখনো যায়নি, তার দিকেই তাকিয়ে আছে। পুষ্প আর কিছু ফিরল না। মাঝখানে কেটে গেল 6 দিন। রাফুনের কোনো খোঁজ নেই, না কল, না মেসেজ, আর না একবারও এ বাড়িতে আসা। প্রথম 2 দিন খারাপ না লাগলেও পুষ্প টের পেল ভেতরের বিশাল অনুভূতিগুলো। সেদিনের রাফুনের বলা কথাটি মনে পড়ল। আসলেই তো তার দিক থেকে সম্পর্কে কোনো গুরুত্ব নেই। আজ সাহস করে ফোন হাতে নিল। ডাক্তার, আমার সাংঘাতিক অসুখ হয়েছে, আপনি একবার আসবেন? ড্রাইভ করে সেন্ড করে দিল রাফুনের নাম্বারে। সারাদিনের ক্লান্তি দূর করতেই ইজি চেয়ারে গা এলিয়ে দিল রাফুন। মেসেজের টুংটাং শব্দে মস্তিষ্ক সজাগ হলো। স্ক্রিনে চোখ রাখতেই পুষ্পের মেসেজের অর্ধেক দেখা, বাকিটুকু দেখার জন্য ট্যাপ করলো। কাঙ্ক্ষিত মেসেজ পেয়ে অধর কোণে খেলে গেল সূক্ষ্ম হাসি। বউয়ের ডাকে সাড়া দিতে এসেই চমকে গেল রাফুন। ভোরটা ছিল স্নিগ্ধময়। মিষ্টি রোদ ক্ষণে ক্ষণে উত্তাপ বাড়িয়ে দিচ্ছে। খোলা জানালার পর্দাগুলো সরিয়ে দিতেই মিটিমিটি রোদ হেসে খেলে গড়িয়ে গেল রঙিন কার্পেটে। রাফুনের হসপিটালে যেতে হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠল সে। এক হাতে জড়িয়ে রাখা পুষ্পের দিকে কোমল দৃষ্টি ফেলে তার কপালে, গালে, নাকে অধরের ছোঁয়া বসিয়ে দিল। একটুখানি উষ্ণ ছোঁয়ায় আরেকটু মিশে গেল পুষ্প। রাফুনের আগেই তার ঘুম ভেঙেছে। উঠে জানালা খুলে পর্দাগুলো সরিয়ে দিয়ে আবারও শুয়ে পড়েছে। সদ্য ঘুম থেকে জাগা ভাঙা ভাঙা গলায় পুষ্প বলল, আপনি 6 দিন আমাকে কেন কল বা মেসেজ করেননি? একবার আসলেনও না। কি সাংঘাতিক কঠিন মানুষ আপনি। নাস্তার টেবিলে একজোট হয়ে সবাই উপস্থিত হয়েছে। নাবিল রাফুনকে দেখতে পেয়েই লাফিয়ে এসে দুলাভাইয়ের কোলে উঠেছে। নাবিল চোখ বড় বড় করে বলল, আমি তোমাকে কোলে নিতে পারবো না দুলা ভাইয়া, তুমি আপুর কোলে উঠিও।
খাবার টেবিলে নাবিলের কথা শুনে সবাই এক দফা হাসলো। নাবিলের বাবা এবার বললেন, নাবিল এবার নেমে এসো, ভাইয়াকে খেতে দাও ঠিক করে। নাবিল নামতে চাইল না, রাহুনও নামার জন্য জোর দিল না, তাই আর কেউ বাড়াবাড়ি করলো না। সকাল থেকেই রেহানা খালা ফুলে আছেন। মূল সমস্যা হলো পুষ্পের দাদু। এই মহিলার জন্য বিরাস রাখা যায় না। রেহানা খালা রাতের বেলা এই বাড়িতে থাকলে পুষ্পের দাদুর সাথেই ঘুমায়, তাই বিরাসও তেনার ওয়াশরুমে রাখে। কিন্তু পুষ্পের দাদু সকালে নামাজ পড়তে আগেই উঠলে রেহানা খালার বিরাস দিয়ে দাঁত মেজে বসে থাকে। কিছু বললেই খিটখিট করেন। আজ সকালে ঘুম থেকে উঠে রেহানা খালা দেখলেন তার বিরাস ভেজা। তিনি বুঝে গেলেন কাম সারছে। পুষ্পের দাদুকে বললেন, এই বুড়ি, আপনি আমার বেরাস দিয়ে দাঁত মাজলেন কেন? ওয়াক্থু, পান খাওয়া লাল লাল দাঁতগুলো দিয়ে আমার ব্রাশের ইজ্জত শেষ করলেন। পুষ্পের দাদু তেতে উঠে বলল, একটা চটকনা মাইরা দাঁত ফালাই দিব। তুই আমার বেরাসের লগে বেরাস রাখছত কেন? বুড়া মানুষ কয়লা বা ছাই দিয়া মাজলেই পারেন, আবার বেরাসও লাগে? তোগোই খালি বেরাস করতে মন চায়, আমার মন চায় না। ঘর থেকে বাইর হ, নইলে লাঠি দিয়ে বাইরে তোর কোমর ভাঙব। রেহানা খালা ভাব দেখিয়েই বেরিয়ে এসেছেন। এই দুজন মানুষের মাঝে সাপে নেউলের সম্পর্ক, অথচ দাদু কিছু খাওয়ার আগেই চুপে চুপে বউদের জিজ্ঞেস করবে, রেহানা ছেমড়িডারে দিছো? রেহানা খালা ও দাদির সব এগিয়ে রাখেন। দাঁত নড়বড়ে বলে পান চিবোতে কষ্ট হয়, পানগুলো চেঁচে রেখে কৌটো ভরে রাখেন। রেহানা খালার থমথমে চেহারা নজরে পড়তেই পুষ্পের মা জিজ্ঞেস করলেন, রেহানা, কি হয়েছে তোমার? রেহানা খালা চায়ের কাপ শব্দ করে রেখেই বললেন, আপনাদের ঘরে এই আলাদিনের চেরাগের ভিতরে জিনটা আজ আবার আমার বেরাস দিয়া দাঁত মেজেছে। এই বাড়িতে রাখতে হইলে আমার ঘর পাল্টান। দূর কর এই হারামজাদিরে, নষ্ট করছে, ধ্বংস করছে, পায়খানার গন্ধ ছড়াচ্ছে। শয়তান দূর হ, দূর হ শয়তান। রেহানা খালার রাগ কমাতে নাবিলের বাবা বলল, আম্মা থামুন তো, কি শুরু করলেন দুজনে? সব চুপ হয়ে গেল। রাফুন হসপিটালে যাওয়ার আগে বলল, পুষ্প পরিপাটি কলারটি আরেকটু হাত বুলিয়ে ঠিক করে দিল। রাফুন একটু কাছে ঘেঁষে কপালে চুম্বন করে বেরিয়ে পড়ল। দুদিন পর পুষ্প রাফুনকে ডেকেছিল তার বন্ধুদের সাথে দেখা করার জন্য। দেখা হওয়ার পর থেকেই প্রিয়া বলছে, ইস কি হ্যান্ডসাম ডাক্তার! এই ডাক্তার আমার হলে পারতো। জীবনে করলাম কি, প্রথমে জাভেদ স্যারের উপর ক্রাশ খেলাম, ক্রাশ খাওয়ার পর জানলাম স্যারের বউ প্রেগনেন্ট, এখন ডাক্তারের উপরে ক্রাশ খাইলাম, অথচ ডাক্তারও বিয়ে করে বসে আছে। কি ফুটো কপাল আমার। বিনিময়ে পুষ্প চোখ রাঙিয়ে বলল, আমার ডাক্তারের দিকে নজর দিলে তো চোখ গেলে দিব। ক্লাস শেষ করে বাড়ি ফিরতেই অপ্রস্তুত হয়ে পড়ল পুষ্প। এই মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত পুরুষকে সে আশা করেনি। যে অবহেলা দিয়ে চলে যায়, গুরুত্ব দেয় না, তাকে আমরা জীবনের বিশেষ মুহূর্তে আশা করি না। পুষ্প সোজা নিজের ঘরে ফিরে দরজা আটকে দিল। কিছুতেই সে বের হবে না আজ। ঘর ছেড়ে বের হলো না পুষ্প। রাতের খাবারের জন্য সবাই ডাকাডাকি করলেও বের হলো না। শেষে একবার অপ্রত্যাশিত আগন্তুক গমগমে স্বরে ডাকলেন,